বিয়ার গ্রিলস এ হলো সেই রিয়েল লাইফ হিরো যাকে আমরা ছোটবেলায় এমন সব ভয়ঙ্কর কাণ্ড করতে দেখেছি যা দেখে আমাদের গায়ের লোক দাঁড় হয়ে যেত। যেসব কাজ করার কথা আমরা স্বপ্নে কোনোদিন সাহস পেতাম না, আর এই লোকটা সেই কাজ করে দেখিয়েছে শুধুমাত্র তার স্ট্রং মাইন্ডসেটের প্রভাবে। কিন্তু তুমি কি জানো এই লোকটা আগে এরকম একদমই ছিল না। এখন তাকে যতটা স্ট্রং ফিয়ারলেস দেখে মনে হয় একসময় তিনিও একজন ভিতর থেকে উইক, কমজোর, এংসিয়াস, ভয়ার্থ ডিপ্রেশনে ছিলেন। বিয়ার গ্রিলস তার অটোবায়োগ্রাফি মাড, সুয়েট অ্যান্ড টিয়ার্সে লিখেছেন, ভয় তোমাকে বাইরে থেকে সাহসে দেখার জন্য বাধ্য করে, কিন্তু ভিতর থেকে তোমাকে অনেকটা কমজোর আর উইক বানিয়ে দেয়। বিয়ার গ্রিলসের সবচেয়ে বড় ভয়ের জিনিস ছিল হাইটস, মানে উঁচু জায়গা, যেটাকে অ্যাক্রোফিবিয়া বলা হয়। অথচ দেখো তিনি তার প্রতিটা শোয়ের শুরুতেই উঁচু জায়গা থেকে হেলিকপ্টারে করে লাফ দিয়ে নিচে নামতেন। আর বিয়ার গ্রিলস ইউকে এর স্পেশাল ফোর্সেস SAS এর একজন অংশও ছিলেন, যেখানে তার প্যারাশুটের এক্সপিরিয়েন্স খুব ভালোভাবেই হয়েছিল। তিনি অনেকবার প্লেন থেকে লাফও দিয়েছিলেন। কিন্তু 21 বছরের এই বিয়ার গ্রিলস 1996 জাম্বিয়া মিশনে গিয়ে 16,000 ফিট উঁচু থেকে লাফ দিয়েছিলেন, কিন্তু এইবার তার প্যারাশুট একদমই খুলল না। যখন তিনি লাফ দিয়েছিলেন সঠিক সময় দেখে তিনি তার প্যারাশুট খুলে তো দিয়েছিলেন, তবুও তিনি দ্রুত গতিতে নিচে পড়েই যাচ্ছিলেন। তারপর যখন তিনি উপরের দিকে তাকালেন তখন দেখলেন তার প্যারাশুট পুরোপুরিভাবে খুলেইনি। তিনি তখন তাড়াহুড়ো করে তার প্যারাশুটের কর্ডসগুলো টানতে লাগলেন যাতে তার প্যারাশুট কোনোভাবে তাড়াতাড়ি খুলে যায়। এসব করতে করতেই তিনি গাছের সাথে ধাক্কা খেতে খেতে মাটিতে পড়ে গেলেন, আর এক ঝটকায় তার চারদিকটা অন্ধকার হয়ে গেল। তিনি মাটিতে পিঠের দিক করে পড়েছিলেন, আর পড়ে যেতেই তিনি ভয়ানক ব্যথা অনুভব করলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তিনি এত উপর থেকে পড়ার পরেও হুঁশে ছিলেন, কিন্তু নড়াচড়ায় একদমই করতে পারছিলেন না, আর জোরে জোরে শুধু কান্না করছিলেন, এই আশায় যে তার সঙ্গীরা এখনই তাকে বাঁচাতে চলে আসবে। ব্যথাটা এতটা ভয়ানক পরিমাণে ছিল যে তিনি সহ্য করতেই পারছিলেন না। তিনি বলেন যে এই ব্যথাটা সহ্য করার চেয়ে মৃত্যুটাই অনেক ভালো ছিল, কিন্তু মৃত্যুটাও কপালে জুটছিল না। তিনি অনেকক্ষণ পর্যন্ত সেই ব্যথার চোটে ছটপট করেই যাচ্ছিলেন। আর যখনই তার সঙ্গীরা আসলো তাকে সঙ্গে সঙ্গে আফ্রিকার কোনো একটা হসপিটালে নিয়ে গেল। তার মনে আছে ডক্টর তাকে একটা পিঠে ইনজেকশন দেন, তারপর ধীরে ধীরে তার ব্যথা কমতে থাকে। তিনি ভাবতে লাগলেন যে তিনি এখন ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন। তিনি ওঠার চেষ্টা করছিলেন, আর ঠিক তখনই ডক্টর এসে তাকে বললেন, আপনি এখন আর চলাফেরা করতে পারবেন না। কথা শুনে 21 বছর বয়সী বিয়ার গ্রিলসের দুনিয়াটাই যেন শেষ হয়ে গেল। তিনি যখন তার পিঠের এক্সরে দেখলেন সেখানে পরিষ্কারভাবেই বুঝে যাচ্ছিল পিঠের হাড়ের T8, T10 আর T12 ভেঙে গিয়েছিল। এটা মানুষের শরীরের সবচেয়ে শক্ত হাড়, যেটা পুরোপুরিভাবে তার ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছিল। পাহাড় জয় করা বিয়ার গ্রিলস এখন বাথরুম পর্যন্ত হেঁটে যেতে পারতেন না। তিনি আরো বলেন, প্যারাশুট থেকে নিচে পড়ে এতটা ব্যথা লাগেনি যতটা হসপিটালের বিছানায় 1 বছর শুয়ে থেকে এই হাড়গুলোকে জড়া লাগতে সহ্য করতে হয়েছিল। বিছানায় পড়ে পড়ে তিনি ভাবছিলেন যে তিনি হয়তো আর কোনোদিন চলতেই পারবেন না। তার জীবনের বেঁচে থাকার পারপাসটাই ছিল যেখানে অ্যাডভেঞ্চার, ঘোরাফেরা করা, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা, কিন্তু এই দুর্ঘটনা তার বেঁচে থাকার কারণটাই কেড়ে নিয়েছিল। এটা ভেবে ভেবে রাতে তার ঘুমই আসতো না। এংজাইটিতে সে ঘামে ভিজে লটপট হয়ে যেত। তিনি তখন অস্বস্তিতে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু করতেন। প্রতিটা রাতে তিনি আফসোস করতেন, নিজের উপর তার দয়া হতো, এমনকি তার ঘৃণাও হতো। 2 মাস কেটে গিয়েছিল, কিন্তু তার অবস্থা ভালো হওয়ার পরিবর্তে আরো দিন দিন খারাপই হচ্ছিল। ব্যথা বেড়েই চলেছিল আর শরীর জড়ো হয়ে যাচ্ছিল। নিজের অবস্থা দেখে তিনি আরো নেগেটিভ হয়ে যাচ্ছিলেন। কিছুই তার ভালো লাগছিল না। কথায় কথায় তার শুধু রাগ হচ্ছিল আর কান্না পাচ্ছিল। এইভাবে তিনি ডিপ্রেশনের দিকে আরো বেশি করে ঢলতে থাকেন। বিয়ার গ্রিলসকে যারা জানতেন তারা মনে করতেন যে বিয়ার গ্রিলস তো খুবই পজিটিভ একটা ব্যক্তি, মেন্টালি প্রচুর টাফ। সাহস আর পজিটিভিটির সাথে তিনি এই পরিস্থিতিটারও মোকাবেলা করেই নেবেন, কিন্তু বাস্তবে এরকমটা একদমই ছিল না। তিনি মাত্র 21 বছরের ছিলেন আর খুব ভয়ে ভয়ে ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে বাকি জীবনটা তিনি কিভাবে কাটাবেন, কি করবেন। তিনি তার সমস্ত স্বপ্নকে চোখের সামনে শেষ হয়ে যেতে দেখতে পাচ্ছিলেন। একদিন মাঝরাতে বিছানায় শুয়ে শুয়ে দেওয়ালে টাঙানো একটা ছবি ফ্রেমের উপরে তার চোখ পড়ল, আর ছবিটা ছিল মাউন্ট এভারেস্টের। ছোটবেলায় বিয়ার গ্রিলস আর তার বাবার স্বপ্ন ছিল যে তারা একদিন মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠবেন। সেই ফটোতে ধুলো জমে যাওয়া দেখে তার মনে হচ্ছিল তার স্বপ্নগুলোতেও যেন ধুলো জমে গেছে, আর এটা তিনি সহ্য করতেই পারলেন না। সে রাতে তার সাথে কেউ ছিল না, তিনি একা ছিলেন। তিনি সাহস করে বিছানা থেকে উঠে নামলেন আর স্টিকের সাহায্যে সে ফটো ফ্রেম পর্যন্ত গেলেন আর ধুলোটাকে পরিষ্কার করে দিলেন। আর এটা ভেবে ভেবে ঘুমিয়ে পড়লেন যে তিনি কিভাবে নিজেকে একটা বেঁচে থাকার সাহস দিবেন। আর এই কথাটা তার সাবকনসিয়াস মাইন্ডে গভীরভাবে জমে গেল, আর এই কথাটা তাকে সাহস দিল, বেঁচে থাকার একটা আশা দিল। পরের দিন সকালে যখন তিনি ঘুম থেকে উঠলেন তখন তার দাদিমার বলা একটা কথা মনে পড়ে গেল তার। তিনি সবসময়ই বলতেন, বাবু বিয়ার্স, জীবনে যা কিছু হয় ভালোর জন্যই হয়। আর সেটা মানুষই হলো যে নিজেকে চিন্তায় ফেলার জন্য, দুঃখী করার জন্য কোনো না কোনো বাহানা বের করে নেই। যখনই তুমি কোন সমস্যায় পড়বে
সবসময়ই তখন নিজেকে এটা মনে করাবে যে জীবনে যা কিছু হচ্ছে উপরওয়ালার ইচ্ছাতেই হচ্ছে, যিনি কোনোদিনও কখনো কারো খারাপ চান না। এবার তিনি এই কথাটার গভীর মানে বুঝতে পারলেন। তিনি অনুভব করলেন যে চাইলে তিনি এই দুর্ঘটনায় মারাও যেতে পারতেন, কিন্তু কেননা তিনি বেঁচে আছেন তার মানে উপরওয়ালা তার জন্য কিছু বেটার প্ল্যান করে রেখেছেন। এরপর তার দিমাগ থেকে এই চিন্তাটাই দূর হয়ে গেল যে ভবিষ্যতে তার কি হবে, তিনি আদৌ চলতে পারবেন কিনা, আবার তিনি সেই স্পেশাল ফোর্সে কাজ করতে পারবেন কিনা। এসব চিন্তা ভাবনা তাকে বিরক্ত করা ছেড়েই দিল। যখন তার ওভার থিঙ্কিং কমতে লাগলো তখন তার মনেও একটা শান্তি এলো। এর ফলে তার স্ট্রেস আর নেগেটিভিটিও কমে গেল। তিনি তার শরীরের আগে তার মাইন্ডকে রিপেয়ার করা শুরু করলেন। মাইন্ড স্ট্রং হতে থাকলো তো তার বডিও আপনা আপনি ঠিক হতে শুরু করলো। তার হাড়গুলো দ্রুত গতিতে জড়া লাগতে শুরু করলো। তার সবচেয়ে কাছের বন্ধু এডি এমস এর একটা কথা মনে পড়লো তার। তিনি একবার বিয়ার গ্রিলসকে বলেছিলেন, বেশিরভাগ সময়ই ভগবানের ডাকে জন্ম মৃত্যু আবার পুনর্জন্মও হয়, আর এই ইনজিউরি থেকে তোমার পুনর্জন্ম হয়েছে। আর এখন আমি এরকমই, যেমন একটা নতুন বাচ্চার কোনো জিনিসের চিন্তা থাকে না, না পাস্টের না ফিউচারের, ঠিক সেই রকমই। আর আমি গ্রেটফুল শুধুমাত্র প্রেজেন্টের জন্য। বিয়ার গ্রিলস বলেন, জীবন সবসময় আমাদের দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু এরকমটা যদি কখনো হয় তাহলে তোমাকে অনেক বেশি গ্রেটফুল থাকা উচিত। তিনি গ্রেটফুল ছিলেন তার লাইফকে নিয়ে, ভেঙে যাওয়া তার কোমরকে নিয়ে, তার স্বপ্নকে নিয়ে। তিনি এবার গিয়ে মাউন্ট এভারেস্টের সেই ফটোটাকে হাতে নিলেন আর জোর দিয়ে বললেন, যখনই আমি ঠিক হয়ে যাব আমি মাউন্ট এভারেস্টের চূড়াটাকে ছুঁয়ে আসবই। তার এই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে তাকে যে জিনিসটা সবচেয়ে বেশি সাহায্য করেছিল তা হলো তার এম, তার লক্ষ্য, তার স্বপ্ন, তার গোল। তার কাছে এখন পর্যন্ত বেঁচে থাকার কোনো কারণ ছিল না। সেই অবস্থায়, যে অবস্থায় তিনি চলতেও পারছিলেন না, সেই অবস্থায় তিনি নিজেকে সেই কথা দিয়ে ফেললেন তিনি মাউন্ট এভারেস্টে উঠবেনই। যখন তিনি তার আশেপাশের মানুষজনকে বলতেন যে তিনি ঠিক হয়ে যাওয়ার পর মাউন্ট এভারেস্টে উঠবেন, তখন সবাই তার এই কথাটাকে ইগনোর করে দিত। কিন্তু তার লক্ষ্য, তার গোল একদমই ক্লিয়ার ছিল। এখন শুধু বেশ তাকে তাড়াতাড়ি ঠিক হতে হবে, কেননা তার বডি আর মাইন্ড একটা নতুন লক্ষ্য পেয়ে গেছিল যেটাতে তিনি একসাথে মিলে কাজ করতে পারবেন। অ্যাক্সিডেন্টের 3 মাস পর থেকে তার ব্যথা কম হতে লাগলো। 8 মাস পর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয় এবং 1 বছরের মধ্যে তিনি পুরোপুরিভাবে ঠিক হয়ে গেলেন। কিন্তু ডক্টরসরা তাকে বারণ করে দিয়েছিলেন যে স্পেশাল ফোর্সে আর ট্রেনিং করতে পারবেন না। আর যেহেতু কোনো জব ছিল না তাই পকেটে কোনো টাকাও ছিল না। কিন্তু নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য তার 25 লাখ টাকার দরকার ছিল, যেটার জন্য তিনি মাউন্ট এভারেস্টে ওঠার জন্য ট্রেনিং নিলেন, সেটার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিলেন এবং তিনি প্রায় 250টি কোম্পানিকে তাকে স্পন্সরশিপের জন্য অফার করলেন। আর প্রতিটা কোম্পানি থেকে তিনি রিজেক্ট হয়ে গেলেন। এতবার রিজেক্ট হওয়ার পরও তিনি থামলেন না। তিনি অনেকের দরজা খটখটালেন, কিন্তু বারবার তিনি নিরাশাই হাতে পেলেন। তারপর SSEFA ফোর্সেস অর্গানাইজেশন তার এই স্বপ্নটাকে পূরণ করার জন্য তাকে সাহায্য করে। প্যারাশুট অ্যাক্সিডেন্টের 18 মাস পর 16 মে 1998 তিনি তার ছোটবেলার স্বপ্নটাকে পূরণ করে ফেললেন। তার এই মাউন্ট এভারেস্টের ওঠার কাহিনীটাও একটা আলাদা রকমেরই কাহিনী। এই মাউন্ট এভারেস্টের জার্নিটা অতটাও সহজ ছিল না। তার সঙ্গীদের মধ্যে 4 জন মারা গিয়েছিলেন এবং তিনি নিজেও দুইবার নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স করেছিলেন, যেখানে তিনি মরতে মরতে বেঁচে যান। তাও যেমন তেমন করে তিনি 30 বছর বয়সের মধ্যে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো ব্রিটেনের সবচেয়ে কনিষ্ঠতম ব্যক্তি হয়ে গেলেন। এরপর থেকে তার কাহিনী অনেক ফেমাস হতে শুরু করলো। মানুষ তাকে সেমিনারে অ্যাজ এ স্পিকার হিসেবে ইনভাইট করা শুরু করলো। তার জীবনকে কেন্দ্র করে অনেক ডকুমেন্টারি তৈরি হলো। তারপর ফাইনালি ডিসকভারি থেকে তিনি সেই অপরচুনিটি পেলেন যেখান থেকে তিনি একটা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি লাভ করেন। তারপর থেকে তাকে ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে পুরো দুনিয়া জানতে লাগলো। আর এর মধ্যে তুমিও হয়তো একজন, আর আমি তো বটেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। অতঃপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।